1986 সালের 22 জুন মেক্সিকো সিটি অ্যাজটেকা স্টেডিয়াম। মাঠে ছিল সেদিন 1 লাখেরও বেশি দর্শক। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। খেলা চলতেছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। মাঠে খেলতেছে ফুটবলের জাদুকর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 51তম মিনিট ম্যারাডোনা লাফ দিল। তার হাতের আঘাতে বল চলে গেল জালে। রেফারি খেয়াল করেনি, বাজিয়ে দিল গোলের বাঁশি। ইংরেজ খেলোয়াড়রা রেফারির দিকে তেড়ে গেল, কিন্তু তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের তার সিদ্ধান্তে অটল। ওদিকে ম্যারাডোনা হাত উঁচিয়ে গোল সেলিব্রেশনে ব্যস্ত। অনেকেই বলে এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুরি, কিন্তু ম্যারাডোনা এটাকে বলল হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত। রেফারি আলী বিন নাসের পরে বলেছিল যে গোলটি নিয়ে তারও সন্দেহ হচ্ছিল, কিন্তু বুলগেরিয়ান লাইন্সম্যান বগদান দোচেভ হ্যান্ডবলের কোনো সিগন্যাল দেয়নি। তখনকার সময় রিভিউ করার কোনো সুযোগ ছিল না, ডিলে করারও কোনো সুযোগ ছিল না। ফলাফল রেফারি আলী বিন নাসের ফিফার রুলস অনুযায়ী ইনস্ট্যান্ট গোলের সিদ্ধান্ত নিয়ে নিলেন। যাই হোক, এই কন্ট্রোভার্সিয়াল গোলের ঠিক 4 মিনিট পর মাঝমাঠে আবারও বল পেল দিয়েগো ম্যারাডোনা। শুরু হলো দৌড়। 6 জন ইংলিশ খেলোয়াড় তাকে থামাতে ব্যর্থ হলো। বল চলে গেল আবার জালে। আগের গোল নিয়ে বিতর্ক আছে, কিন্তু এই গোলটি ছিল গোল অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা গোল। সেদিন সেই ম্যাচটি ফুটবল ইতিহাসে অমরত্ব পেল। কেবল ম্যারাডোনার করা ওই 2 গোলের কারণে নয়, ওই ম্যাচটি ছিল তার চেয়েও বড় কিছু। খেলার সাথে রাজনীতি মেশাতে অনেকেই নিষেধ করে, কিন্তু রাজনীতি সব কিছুতেই চলে আসে। সেদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি জিতেছিল আর্জেন্টিনা, কিন্তু ওই ম্যাচ আর্জেন্টাইনদের কাছে ছিল আরও বড় কিছু। ওটা ছিল 4 বছর আগে এক বাস্তব যুদ্ধের প্রতিশোধ। ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল সেই যুদ্ধ। কি ঘটেছিল 4 বছর আগে? কিভাবে একটা ফুটবল ম্যাচ হয়ে গেল সিম্বলিক রিভেঞ্জ? চলুন আজকে সেই গল্প বলি। মানচিত্র খুঁজে দেখুন। দক্ষিণ আটলান্টিক মহাসাগর, আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ছোট্ট একটা দ্বীপপুঞ্জ, নাম ফকল্যান্ড। আর্জেন্টাইনরা একে বলে ম্যালভিনাস। 1982 সালে এই দ্বীপে বাস করত মাত্র কয়েক হাজার মানুষ, কিন্তু সেখানে ছিল কয়েক লক্ষ ভেড়া। চারদিকে শুধু ঠান্ডা বাতাস, পাথুরে পাহাড় আর ঘাসে ঢাকা প্রান্তর। অথচ এই এক চিলতে দ্বীপপুঞ্জ দখল নিয়ে ব্রিটিশ এবং আর্জেন্টাইনদের মধ্যে বেঁধেছিল যুদ্ধ। ব্রিটেনের কথা বলতেছি, যার দূরত্ব ফকল্যান্ড দ্বীপ থেকে প্রায় 12,860 কিলোমিটার। অথচ এই দ্বীপের দখল নিতে এত দূর থেকে যুদ্ধজাহাজ, ফাইটার জেট আর সৈন্য পাঠিয়েছিল ব্রিটেন। এখন প্রশ্ন হলো, কেন এই নির্জন দ্বীপের জন্য প্রাণ হারিয়েছিল 9 শতাধিক মানুষ? কারণ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোনো সাধারণ দ্বীপপুঞ্জ নয়, এটি দক্ষিণ আটলান্টিকের একটি কৌশলগত ঘাঁটিও বটে। অ্যান্টার্কটিকার পথে এক গুরুত্বপূর্ণ দরজা, আর এর চারপাশের সমুদ্রে আছে বিশাল মাছের ভাণ্ডার, এমনকি তেলের সম্ভাবনাও। দক্ষিণ আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার 2টি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আছে, একটা হচ্ছে কেপ হর্ন আর একটা হলো ড্রেক প্যাসেজ। এই দুটোরই খুব কাছাকাছি অবস্থান এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা অসংখ্য জাহাজ, গবেষণা অভিযান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, এমনকি অ্যান্টার্কটিকাগামী জাহাজবহরগুলোও এই অঞ্চলের সমুদ্রপথ ব্যবহার করে। ফলে ফকল্যান্ড যার হাতে থাকবে, দক্ষিণ আটলান্টিকে তার কৌশলগত উপস্থিতি তত শক্তিশালী হবে। আর ঠিক এই কারণেই এই ছোট্ট দ্বীপপুঞ্জের ভ্যালু মানচিত্রে যতটা না দেখা যায় তার চেয়ে বাস্তবে অনেক বেশি। তো বোঝা গেল এই দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো ফকল্যান্ড আসলে কার? ব্রিটেনের নাকি আর্জেন্টিনার? বিতর্কটা কিন্তু নতুন না, প্রায় 200 বছরের পুরনো। 1833 সালে ব্রিটেন দ্বীপটির দখল নেয়। তারপর থেকে জেনারেশন আফটার জেনারেশন ব্রিটিশ বংশোদ্ভূতরা সেখানে বসবাস করে। কিন্তু আর্জেন্টিনা কখনোই ফকল্যান্ডের দাবি ছেড়ে দেয়নি। তাদের মতে ফকল্যান্ড, অথবা তাদের ভাষায় ম্যালভিনাস, আর্জেন্টিনারই অংশ, যেটা ঔপনিবেশিক যুগে ব্রিটেন দখল করে নিয়েছিল গায়ের জোরে। 2 দেশই এই দ্বীপকে নিজেদের বলে দাবি করে। ফাস্ট ফরওয়ার্ড টু 1982, আর্জেন্টিনার ক্ষমতায় তখন সামরিক জান্তা, লিডার জেনারেল লিওপোলদো গালটিয়ারি। আর্জেন্টিনার অর্থনীতি তখন প্রায় ভেঙে পড়েছে।
ইনফ্লেশন চরমে। আজকে যে জিনিসের দাম 100 টাকা, কয়েক মাস পরেই সেটার দাম হয়ে যাচ্ছে 200 টাকা, কখনো 300 টাকা, এমনকি 400 টাকাও। তার উপর চলতেছে স্বৈরাচারী শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘন, চলতেছে গুম খুন। ফলাফল দেশজুড়ে শুরু হলো বিক্ষোভ, ধর্মঘট। গালতিয়েরি বুঝতে পারল তার ক্ষমতার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ক্ষমতা বাঁচাতে মরিয়া স্বৈরশাসক খুঁজতেছিল এক চটকদারি সমাধান। আর তখনই তিনি খেলে ফেললেন ইতিহাসের সবচেয়ে পুরনো রাজনৈতিক চালগুলোর একটি, বাইরের শত্রুর সাথে ঝামেলা করে একটি জাতীয়তাবাদী সংকট তৈরি করা। অর্থাৎ নিজেদের কমতি হাইড করতে বাইরের শত্রুর সাথে ঝামেলা করো, বাইরের শত্রুকে বড় করে দেখাও, প্রচার করো যে বাইরের দুশ্মনের হাত থেকে দেশ বাঁচাতেই হবে। জনতা বুঝে হোক না বুঝে হোক ভেড়ার পালের মতো লাইনে চলে আসবে। পেটে ভাত থাকুক আর না থাকুক, বুকে ন্যাশনালিজমের অভাব হবে না। ব্যাস তেমনই করা হলো। গালতিয়েরি চিন্তা করে দেখলেন তুরুপের তাস হতে পারে ফকল্যান্ড দ্বীপ। ফকল্যান্ড দখল করে সেখান থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিলে রাতারাতি জনতা সরকারকে বাহবা দিতে শুরু করবে, সরকারের জনপ্রিয়তা বাড়বে। তো সিদ্ধান্ত হলো ফকল্যান্ড দ্বীপ দখল করতে হবে, সামরিক শক্তি প্রয়োগ করতে হবে। 2 এপ্রিল 1982 আর্জেন্টাইন সেনাবাহিনী ফকল্যান্ড দ্বীপে অবতরণ করল। সেখানে ব্রিটিশ কোনো সামরিক উপস্থিতি ছিল না। ফলাফল, সংক্ষিপ্ত সংঘর্ষের পরে সেখানকার ব্রিটিশ প্রশাসন আত্মসমর্পণ করল। দ্বীপের উপরে উঠল আর্জেন্টাইন পতাকা। গালতিয়েরি ঘোষণা দিলেন ম্যালভিনাস দ্বীপ ফিরে এসেছে আর্জেন্টাইনদের হাতে। মুহূর্তের মধ্যেই বুয়েনোস আইরেসের রাস্তায় নেমে এলো উল্লাসের ঢেউ। হাজার হাজার মানুষ আর্জেন্টাইন জাতীয় পতাকা নিয়ে উৎসব শুরু করল। কিন্তু আটলান্টিকের ওপারে লন্ডনে আরেকজন নেতা তখন রেগে আগুন, ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ইন্টারেস্টিং বিষয় হলো সে সময় থ্যাচারের রাজনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। ব্রিটেনেও তখন চলতেছিল অর্থনৈতিক মন্দা, সেখানেও বেকারত্ব চরমে, শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। থ্যাচারের জনপ্রিয়তা নিচের দিকে নামতেছে। কিন্তু হঠাৎ 12,860 কিলোমিটার দূরে আর্জেন্টিনার সেই ফকল্যান্ড দখল তাকে এনে দিল এক দারুণ সুযোগ। থ্যাচারের দিক থেকে বিষয়টি একবার চিন্তা করে দেখুন। সে এবার তার ব্রিটিশ ভূখণ্ড রক্ষা করবে, ব্রিটেনের মর্যাদা ফিরিয়ে আনবে। আর এটা যদি সে করতে পারে তাহলে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা পাবে। থ্যাচার ঘোষণা দিল ব্রিটেন পিছু হটবে না। তারপর ব্রিটেন 100-র বেশি জাহাজ, সাথে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন এবং হাজার হাজার সৈন্য পাঠালো। উদ্দেশ্য ফকল্যান্ড দ্বীপ উদ্ধার করতে হবে। যুদ্ধ শুরু হবে বোঝা যাচ্ছে, কিন্তু এই যুদ্ধে আরেকজন খেলোয়াড় ছিল যে যুদ্ধক্ষেত্রে থাকবে না, কিন্তু যুদ্ধের ফলাফল নির্ধারণে তার একটা বিশাল ভূমিকা থাকবে। কোন দেশটি বুঝতেই তো পারতেছেন, আমেরিকা। আমেরিকাতে তখন ক্ষমতায় প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। রিগান পড়ল মহাবিপদে। একদিকে আর্জেন্টিনা, স্নায়ুযুদ্ধের সময় ল্যাটিন আমেরিকায় কমিউনিজমের প্রসার ঠেকাতে আমেরিকা বহু বছর ধরে আর্জেন্টাইন সামরিক সরকারের সঙ্গে সুসম্পর্ক চালিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ব্রিটেন, ন্যাটোভুক্ত দেশ, আমেরিকার সবচেয়ে ভাইটাল অ্যালাই। আর সে সাথে থ্যাচার এবং রিগানের ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। রিগান কি করলেন? প্রকাশ্যে শান্তি আলোচনার আহ্বান করলেন মধ্যস্থতার চেষ্টা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার হেগ বারবার লন্ডন এবং বুয়েনোস আইরেসে ছুটে বেড়ালো, কিন্তু পদ্মার অন্তরালে ওয়াশিংটন একটি পক্ষ কিন্তু ঠিকই বেছে নিল। স্বাভাবিকভাবেই সেই পক্ষটি ছিল ব্রিটেন। যুদ্ধ শুরু হলে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগের সহায়তা, লজিস্টিক্যাল সাপোর্ট সব কিছুতেই আমেরিকা ব্রিটেনকে সাহায্য করতে শুরু করলো। তবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দিয়েছিল সেটা হলো এই মিসাইল, নাম M9L সাইডউইন্ডার। সে আমলের অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল, যা আকাশের যুদ্ধবিমানের ডগ ফাইটের সময় ব্যবহার করা হতো। অনেক সামরিক ইতিহাসবিদদের মতে এই মিসাইল ছিল ফকল্যান্ড যুদ্ধের অন্যতম গেম চেঞ্জার। যুদ্ধ শুরুর পরই যুক্তরাষ্ট্র দ্রুত নিজেদের মজুদ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটেনের কাছে সরবরাহ করা শুরু করে। সাধারণ হিট সিকিং মিসাইলের মতো শুধু শত্রু বিমানের পেছন থেকে নয়, এই মিসাইল ডগ ফাইটের সময় শত্রু বিমানের সামনে থেকেও লক্ষ্যবস্তু বানাতে পারত। আমেরিকার সাপোর্ট ছাড়া এত দূরে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রিটেনের অভিযান অনেক কঠিন হয়ে যেত। 2 মে 1982 দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন HMS কনকোয়ারার থেকে ছোড়া হলো 2টি টর্পেডো। টার্গেট আর্জেন্টাইন ক্রুজার জাহাজ বেলগ্রানো। টর্পেডোর আঘাতে সমুদ্রে তলিয়ে যায় বেলগ্রানো।
মারা যায় 323 জন আর্জেন্টাইন নাবিক। এটা ছিল ফকল্যান্ড যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা বা সিঙ্গেল ইনসিডেন্ট। আর্জেন্টিনাতে নেমে এলো শোকের ছায়া, কিন্তু আর্জেন্টিনাও হাত গুটিয়ে বসে থাকেনি। তাদের হাতে ছিল ফ্রান্সের তৈরি এক্সোস্যাট মিসাইল। 4 মে 1982 আর্জেন্টিনার সোরা এই মিসাইলের আঘাতে ব্রিটিশ ডেস্ট্রয়ার HMS শেফিল্ডে আগুন জ্বলে উঠল। 20 জন ব্রিটিশ নাবিক নিহত হলো। ব্রিটেনও বুঝে গেল এই যুদ্ধ এত সহজ হবে না, কিন্তু এরপরও দুদেশের শক্তির ব্যবধান ছিল অনেক। 14 জুন 1982 মাত্র 74 দিনের যুদ্ধের পর আর্জেন্টাইন বাহিনী আত্মসমর্পণ করল। 649 জন আর্জেন্টাইন, 255 জন ব্রিটিশ এবং 3 জন ফকল্যান্ডের দ্বীপবাসী, অর্থাৎ এই যুদ্ধে মোট নিহত 900 জনেরও বেশি। আর্জেন্টিনায় গালতিয়ারির সরকার ধসে পড়ল। কয়েক মাসের মধ্যেই তার ক্ষমতা শেষ। ওদিকে ব্রিটেনে থ্যাচারের জনপ্রিয়তা বেড়ে গেল। নাথিং সাকসিড লাইক সাকসেস। আর্জেন্টাইনদের কাছে এই হার ছিল রীতিমতো জাতীয় ক্ষত। তাদের ভেতরে তৈরি হলো অপূর্ণ প্রতিশোধের স্পৃহা। সেই প্রতিশোধ একদিন নেওয়া হবে। বন্দুক দিয়ে যেহেতু সম্ভব না, সেহেতু ভরসা হলো পায়ের বল, ফুটবল। 1986 সাল মেক্সিকো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনার মুখোমুখি হলো ইংল্যান্ড। আর্জেন্টিনার কোচ বিলার্দো লকার রুমে আর্জেন্টাইন খেলোয়াড়দের ফাইনাল ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তারপর নেমে এলো নীরবতা। সবাই জানে এটা কোনো সাধারণ ম্যাচ না। 4 বছর আগের যুদ্ধের স্মৃতি তখনও তাজা। এই ম্যাচের অনেক পর ম্যারাডোনা বলেছিল, আমরা ইংরেজ খেলোয়াড়দের ঘৃণা করতাম না, কিন্তু আমরা যে করেই হোক চেয়েছিলাম ইংল্যান্ডকে হারাতে। তো এসে গেল সেই ম্যাচের 51তম মিনিট। ম্যারাডোনা লাফ দিল। ইংলিশ গোলকিপার পিটার শিলটনও লাফ দিল। পিটার শিলটন লম্বা, ম্যারাডোনা খাটো। ম্যারাডোনা হাত উঁচিয়ে দিল বলের দিকে। ম্যারাডোনার হাতের গুতা লেগে বল চলে গেল জালে। রেফারির চোখে জিনিসটা ধরা পড়ল না। সে গোলের বাঁশি বাজিয়ে দিল। পরে ম্যারাডোনা কৌতুক করে বলেছিল, অল্প একটু ম্যারাডোনার মাথা আর অল্প একটু ঈশ্বরের হাত, ব্যাস এটাই ছিল সেই গোলের রহস্য। ইতিহাস এই গোলটিকে মনে রেখেছে হ্যান্ড অফ গড নামে। কিন্তু ইংল্যান্ডের কাছে এটা ছিল পিওর চিটিং। কিন্তু আসল জাদু তখনও বাকি। 4 মিনিট পর নিজেদের হাত থেকে বল পেল ম্যারাডোনা। তারপর দৌড় 10 সেকেন্ড, প্রায় 60 মিটার। একের পর এক ইংরেজ খেলোয়াড়দের কাটিয়ে, গোলকিপারকেও কাটিয়ে বল পাঠালেন ইংল্যান্ডের জালে। গোল। ফিফা পরে এই গোলকে শতাব্দীর সেরা গোলগুলোর একটি হিসেবে ঘোষণা করল। ম্যাচ শেষে ফলাফল 2-1। আর্জেন্টিনা জিতল। আর্জেন্টিনার বহু মানুষের মনে 4 বছর ধরে জমে থাকা অপমান, ক্ষোভ আর দুঃখের একটা অংশ মুছে গিয়েছিল এই জয়ে। এরপর তো আর্জেন্টিনা বিশ্বকাপটাই জিতে নিল। ম্যারাডোনা হয়ে গেল ইতিহাস, হয়ে গেল কিংবদন্তি। বুয়েনস আইরেসের রাস্তায় লাখো মানুষ নামলো। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ পতাকা উড়াচ্ছে। জীবন্ত ম্যারাডোনা অমরত্ব পেয়ে গেল। আর্জেন্টিনার মানুষের ভালোবাসায় সে সিক্ত হলো। মৃত্যুও তাকে এখন আর মারতে পারবে না। এই আবেগ, এই ভালোবাসা জাদুর মতো এসে পৌঁছালো প্রায় 17,000 কিলোমিটার দূরের এই বাংলাদেশে। 80-র দশকের শুরুর দিকে যখন বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার ছড়িয়ে পড়তেছে সর্বত্র, তখনই তারা টিভিতে দেখলো দিয়েগো ম্যারাডোনার খেলা। সেই যে শুরু হলো আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, তা আজও কমেনি, বরং পরবর্তীতে মেসির আগমনের পর তা আরও বেড়েছে। বাংলাদেশে বিশ্বকাপ এলে একরকম 2 ভাগ হয়ে যায় দেশ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আমি নিজে ব্রাজিলের সমর্থক, কারণ আমি যখন ছোট তখন ব্রাজিল দলে ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফুর মতো খেলোয়াড়েরা। 1998 আর 2002 বিশ্বকাপের সময় R9 বা রোনালদো দ্য ফেনোমেনন ছিল রীতিমতো মহাতারকা। সেই টিমের খেলা, মিডিয়া হাইপ আর নানাবিধ কারণেই ব্রাজিলের সাপোর্টার হয়ে যায় আমি। সাপোর্টার বলতে ব্রাজিল জিতলে ভালো লাগে, এই আর কি। আর্জেন্টিনা আর ব্রাজিল এই 2 গ্রুপের কথা চালাচালি ফুটবল উন্মাদনা তৈরির একটি অন্যতম খোরাক। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজও বাংলাদেশের সাধারণ মানুষ যারা 4 বছর পর পর ফুটবল দেখতে বসে, তারা দেখবেন সেরা ফুটবলার বলতে বোঝে এমন খেলোয়াড় যে 4-5 জনকে কাটিয়ে একাই গিয়ে গোল দিয়ে আসবে, ঠিক ম্যারাডোনার মতো। আর্জেন্টিনা এবং মেসি যেদিন 2022-এর বিশ্বকাপ জিতল, সেদিন রাতে বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমেছিলাম।
ঢাকার রাস্তা যেন জনসমুদ্র, মনে হচ্ছিল বাংলাদেশই জিতে গেছে বিশ্বকাপ। সেদিন ব্রাজিলের সাপোর্টার হলেও মনে হচ্ছিল আমার দল জিতে গেছে। ঢাকার গলিতে যখন আর্জেন্টাইন পতাকা ওড়ে, সেটা শুধু ফুটবলের পতাকা নয়, সেটা আসলে একটা অনুভূতির পতাকা। আর্জেন্টিনা কিন্তু একবার বড়সড় ধরা খেয়েছিল আইএমএফের কাছ থেকে লোন নিয়ে। সে বিষয়ে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা কিন্তু এখনও খারাপ। তো আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, বন্ধুদের সাথে শেয়ার করেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।